সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সোমবারে সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রবিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়। এই সংশোধনী অনুযায়ী সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে। বৈঠকে সারসংক্ষেপে বলা হয়, কিছু সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। এই আইনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আছে এই মর্মে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। সংশোধনীটা অধ্যাদেশ আকারে সোমবার জারি করা হতে পারে। মোহন ইসলাম, 71, ঢাকা। নির্বাহী কোনো আদেশে নয়, বিচারের রায়ের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, বিলম্বে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও 2024 সালের অভ্যুত্থানে গণহত্যাকারী দল হিসেবে বিচারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপি মহাসচিব এক বিবৃতিতে জানান, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, গুম, খুন, হত্যাকারী দল। তিনি জানান, আওয়ামী লীগ 24-এর আন্দোলনে ছাত্র জনতা হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করেছে। বিএনপি মহাসচিব জানান, সরকারকে আগেই অবহিত করা হয়েছিল নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়াতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি জানান, বিগত সময় জামায়াতকে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, তার বিরোধিতা করেছিল বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানান সরকারকে। মহাসচিব জানান, বিচারিক প্রক্রিয়া দ্রুত করতে হবে, যেন জনগণের মধ্যে ক্ষোভের তৈরি না হয়। দীর্ঘ 16 বছর ধরে গণতন্ত্র ফেরাতে জেল জুলুম সহ্য করে মানুষ আন্দোলন করেছে, কিন্তু এখনো গণতন্ত্র ফেরেনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড ঢাকা রেঞ্জে চলবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। একই বার্তা দিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, যে কোনো বেআইনি কার্যক্রম দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত পুলিশ। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। জুলাই চেতনায় গড়ে ওঠা নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে বিভিন্ন দল ও সংগঠনের টানা 3 দিনের আন্দোলনের মুখে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এই পরিস্থিতিতে রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। পেশাদারিত্ব ও সততার এ সময় তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। এই ব্যাপারে তার অধীনে এসপি ও ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। জনগণের অভিযোগ সরাসরি শুনতে টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করার ঘোষণা দেন ডিআইজি, যার মাধ্যমে জনগণ সরাসরি তার কাছে অপরাধের তথ্য দিতে পারবেন। মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে। এদিকে আলাদা এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত 87 জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি, যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা। ফলে সমগ্র বাংলাদেশে এ ধরনের আন্তঃজেলা ডাকাত দলের
সদস্যদের গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি রাখি। পরে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো বেআইনি কার্যক্রম দমনে তৎপর ভূমিকা রাখতে প্রস্তুত পুলিশ। অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। সংবিধান পরিবর্তন করতে অনেক বছর লেগে যায়, তাই ৭২-এর সংবিধানে মৌলিক কিছু সংস্কার নিয়ে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে, নাগরিক উদ্যোগ ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ দফা প্রস্তাবের উপর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সভায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান ও আইন উপদেষ্টা। এখন রাজনৈতিক দল যদি আসলে যে কথাগুলো স্লোগান হিসেবে বলা হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান তৈরিতে অনেক সময় লাগে, তাই ৭২-এর সংবিধানের মৌলিক কিছু সংস্কার নিয়ে কাজ করা উচিত। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে সাধুবাদ জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। সংস্কার ও নির্বাচন একসাথে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান পরিবর্তনে জনগণের ম্যান্ডেট প্রয়োজন বলে মন্তব্য করেন নেতারা। দলীয়করণ, দলকানা, দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয়, সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল। আমরা যত প্রশ্ন উত্থাপন করতেছি বা যত ধরনের আলোচনা করতেছি, এই আলোচনার সাথে আসলে নির্বাচন পিছানো আগানো এগুলোর আসলে সম্পর্ক নেই। আমরা যাতে সেই নির্বাচনের সাপেক্ষে আসলে এই সংস্কারের আলোচনাগুলোকে না দেখি, সংস্কারের দাবিগুলোকে না দেখি। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ সংস্কার কমিশনের প্রধানরা বলেন যে সংবিধান স্বৈরাচার তৈরি করেছিল, সেগুলোর পরিবর্তন করতে হবে। আইনি কাঠামো, বিধিবিধান সবগুলো স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য সহায়ক ছিল। যে কয়েকবার পরিবর্তন করা হয়েছিল, তার মাধ্যমে এটাকে আরো এমন করা হয়েছিল যাতে স্বৈরাচারের উদ্ভব, স্বৈরাচারের আবির্ভাব প্রায় সুনিশ্চিত। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। দেশে প্রয়োজনীয় সংস্কার এনে জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানান বক্তারা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আওয়ামী লীগকে রাজনীতির জঞ্জাল আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেক আগে থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের দাবি করে আসছে বিএনপি। আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা ২ অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শক্তিশালী এত উপদেষ্টা থাকার পরও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছেড়ে গেলেন সেই প্রশ্ন তোলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিকভাবে মানুষ
আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য। বিকেলে প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেরিতে হলেও আওয়ামী লীগের বিচারের উদ্যোগকে স্বাগত জানান তিনি। ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিল মাসে লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে এই ফ্যাসিবাদী সরকারের মানবতা বিরোধী অপরাধ এসবের বিচারিক ব্যবস্থা করা হোক। আমি বলেছি এটা না করলে নানা সংকটের সৃষ্টি হবে। তারা শুনলেন না। শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো, এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? এদিকে চট্টগ্রামের ডিসি হিলে বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রার আগে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না, এই দেশ চলবে সব নাগরিকের অংশগ্রহণে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই, সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আরো শান্তি চাই না বাংলাদেশে। আমরা আর একটা কথা বলছি, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। যার যার মতের ভিন্নতা থাকলেও বিভক্তি রাজনীতি নয়, বরং ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান আমির খসরু। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাইয়ের সনদ ঘোষণা করা ও অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রাজধানী ঢাকার শাহবাগে অবস্থান করছেন। টানা ৩ দিনের আন্দোলনের পর এনসিপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা শাহবাগ ছাড়লেও একই মঞ্চে অবস্থান নেন তারা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আরও জানাচ্ছেন সুমন তানভীর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে ৩ দিন ধরে টানা কর্মসূচি পালন করছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর রাত ৩:৩০টার পর এনসিপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা শাহবাগ ছাড়লেও একই মঞ্চে অবস্থান নেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। শাহবাগ অবরুদ্ধ করে পরের দিন রোববার সকাল থেকেই রাজপথ দখলে রাখেন তারা। সরকারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত না আমাদের জুলাই সনদ ঘোষণা হবে এবং আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ সংগঠন হিসেবে যতক্ষণে তাদেরকে নিষিদ্ধ না করবে ততক্ষণে আমরা জুলাই যোদ্ধারা এই শাহবাগ ছাড়ছি না। আওয়ামী লীগকে না নিষিদ্ধ করা পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়বো না। তারা একটা গণহত্যা চালায় নাই, তারা সাপ্লাই গণহত্যা চালাইছে, জুলাই গণহত্যা চালাইছে। আমাদের বিডিআর বিদ্রোহ মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ বাংলার মাটিতে কায়েম করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে থাকার কথা জানান তারা। এ সময় সারা দেশের জুলাই আহতদের একত্রিত হওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। বিদেশে চিকিৎসা আমাদেরকে নিতেছে না। ওই যে আমার ভাই দাঁড়িয়ে, আমার এক ভাই আছে, চোখে এখনো দেখে না, বলতেছে এটা তুইলে ফেলাইতে, বলতেছে এটা যদি বিদেশে নেয় ভাই চোখটা কিছুটা হলে ভালো হবে। ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই দাবি, যাদের চোখ চলে গেছে তাদের তো সবচেয়ে আলাদা, কিন্তু যাদের চোখ এখনো আছে, যাদের হাত এখনো ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে, যাতে দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক, যেখান থেকে সম্ভব যাতে তাদেরকে সুচিকিৎসা দেওয়া নিশ্চিত করা হয়। তারা 24 গণঅভ্যুত্থানে 2000 মানুষকে হত্যা করছে, বিডিআর গণহত্যা করছে, ঠিক আছে। আমাদের 22,000 ভাইদেরকে হাত পা পঙ্গু অঙ্গহানি হয়েছে। এদেরকে যারা এই ধরনের নির্মম জুলুম করছে তাদের এখন দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই নাই। আমার ক্যাম্পাসে তারা কোনো নিরাপত্তা নাই, আমার প্রশ্ন আমি হলে করতে পারতেছি না।
গেল 3 দিনের আন্দোলনে শাহবাগ অবরুদ্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। তাই জনদুর্ভোগ এড়িয়ে দাবি আদায়ের কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছে রাজধানীবাসী। এত আন্দোলন এগুলো তো আমাদের সাধারণ মানুষের হয়রানি। তারা আন্দোলন করবে, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ আছে, তারা মাঠে চলে যাক, মাঠে তারা আন্দোলন করুক, কিন্তু প্রতিটা মানুষ ভোগান্তি। 4টি প্রবেশপথে ব্যারিকেড দেওয়ায় শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফার্মগেট ও সায়েন্স ল্যাব সড়কের যানবাহন মৎস্য ভবন মোড় হয়ে হেয়ার রোড দিয়ে চলাচল করছে। সুমন তানভীর, 71, ঢাকা। দেশের পুঁজিবাজার উন্নয়নে 5 নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুঁজিবাজার নিয়ে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি 3 মাসের মধ্যে বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সরকারের শেয়ার থাকা বিদেশি কোম্পানি এবং দেশের বড় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার শেষে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। সুশান্ত সিনহার প্রতিবেদন। 1 আগস্ট 2024 থেকে 9 মে 2025, 9 মাসে 179 কর্মদিবস চালু ছিল শেয়ার বাজার। এর মধ্যে 105 দিনই দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর টানা 4 কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক বেড়েছিল 786 পয়েন্ট, লেনদেন বেড়েছিল 2000 কোটি টাকার উপরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা দরপতনে ডিএসসির সূচক হারিয়েছে 1113 পয়েন্ট। বিএসসিসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর শুধু গেল 5 সপ্তাহে পুঁজিবাজার থেকে মূলধন হারিয়েছে 21,000 কোটি টাকার বেশি। এই পরিস্থিতিতেই জরুরি বৈঠক, যেখানে পুঁজিবাজারের আস্থা ফেরাতে 5টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। দ্রুত সরকারি শেয়ার থাকা বিদেশি কোম্পানি এবং দেশের বড় বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। অনেক প্রাইভেট কোম্পানি আছে এখন যারা তাদের টার্নওভার 2-3 বিলিয়ন ডলার, তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায় এবং সে আনার জন্য বলা হয়েছে আইপিওতে তারা যেন আসেন এবং সেটার জন্য কি দরকার, যে কী ধরনের প্রণোদনা দেওয়া যায় সেটা রাশেদ মাকসুদ খানকে বলেছেন যে এই প্রণোদনা দিয়ে এই সমস্ত কোম্পানি, যেমন কোম্পানি লাইক সিটি গ্রুপ বা মেঘনা গ্রুপ, আরও অনেক কোম্পানি আছে, তাদেরকে কিভাবে আনা যায়। নিয়ন্ত্রক সংস্থাগুলোই দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সুশান্ত সিনহা, 71, ঢাকা। প্রচণ্ড তাপদাহে রাজধানী সহ সারা দেশে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। দুর্বিসহ এমন আবহাওয়া থেকে সহসাই পরিত্রাণের সুখবর নেই, তবে আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। এদিকে অসহনীয় গরম, সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। একটু স্বস্তির আশায় খুঁজে ফেরেন ছায়ার সঙ্গে ঠান্ডা পানীয়। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। রাজধানী সহ সারা দেশ পড়ছে সূর্যের তপ্ত রোদে। ঢাকার পারদ চড়েছে 40.1 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপদাহে বাসা থেকে বের হওয়াই দায়। প্রচণ্ড গরমে পানিতে ঝাঁপ দিলেই শান্তি। রাজধানীর জলাধারগুলোতে এইভাবেই শান্তি খুঁজে নিচ্ছে দুরন্ত শিশুরা। গরম যেন হার মেনেছে এইসব শিশুদের কাছে। গরম লাগে দেখে এই জন্য নামছি। আপনার পানি বেঁচেছিলাম, গরমে ঘাইমা গেছি, গরমের তাপ কি আগুনের তাপ, এর লাগে আমি পানিতে নামছি। একটু শরীরটা ভালো লাগতেছে। ভালো গরম লাগছে প্রচুর, গরমে জলবায়ুতে ডুবাচ্ছি আমরা। সকালবেলা আমি পানিতে ডুবাচ্ছি, আমি কাজ করে অনেক গরম হয়ে গেছি, এই কারণে ঘুমের মধ্যে আইরে কি গরম ঘুমার গেলাম না, পরে পানি বেঁচে গরমে ঘাইমে গেছি, পরে আইলাম পানিতে ডুবাই যেই মজা পাই
ওই মজা পাই না। গরমে থেমে নেই খেটে খাওয়া মানুষের জীবন। তাপদাহ উপেক্ষা করে জীবনের ঘড়ি এগিয়ে চললেও কর্মবিরতির ফাঁকে গল্পে মেতে ওঠেন শ্রমিকরা, হাতে তুলে নেন আইসক্রিম। গরমের এই তীব্রতা থেকে রেহাই পেতে আরও 2 দিন সময় লাগবে। মঙ্গলবার সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, তখনই রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কমতে পারে। আগামীকালকেও দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকার উত্তরাংশ, ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সব অঞ্চলে আগামীকালকেও তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে তারপরের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে সারা দেশেই তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে, অর্থাৎ তখন শুধুমাত্র মৃদু থেকে মাঝারি পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয় না বা কাছাকাছি সময়ের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ হয়ে সেটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ছাড়া দেশের বাকি 36 জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এই বছর মে মাসের তাপমাত্রা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুমন মাহমুদ, 71, ঢাকা।